তিলাত রেস্টুরেন্টের সবার সামনে রিনের মুখে এক দলা থুতু ছিটিয়ে তাকে প্রস্টিটিউট উপাধি দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। রেস্টুরেন্টের খাবার বিল আসে ৬,০০০ টাকা, সেটাও রিনির ঘাড়ে দিয়ে চলে যায় দুজনে। তিয়ানা বাড়িতে একা, বাড়িতে কেউ নেই। তুলিকার নিজের অফিসে, সাদিদ তিলাতও তাই। তিয়ানার ভার্সিটি বন্ধ, বাইরেও তেমন কাজ নেই, তাই আজকের দিনটা বাড়িতে কাটাবে সে। আজকে বাড়িতে শুধু তার একার রাজত্ব। টিভিতে টাইটানিক মুভি চলছে, যেটা তার বেশ কয়েকবার দেখা, তবু টাইটানিকের প্রতি মোহ কাটেনি তার। সোফায় আরাম করে বসে হাতে চিপসের প্যাকেট নিয়ে টিভিতে সম্পূর্ণ মনোযোগ তার। কিছুক্ষণ পরেই রোজ আর জ্যাকের কিসিং সিন, টান টান মুহূর্ত। তখন এই দরজা খোলার শব্দে উঠে দাঁড়ায় তিয়ানা। এমন সময় কি আসলো? ঘুরে মেইন ডোরে তাকিয়ে আটকে ওঠে সে। ধপ করে কাউচে বসে পড়ে। বাঁকা হাসে মেঘালয়। ব্লেজারে লেগে থাকা ময়লা বা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে অ্যাটিটিউড নিয়ে কাউচের সামনে তিয়ানার সোজাসুজি এসে দাঁড়ায়। তিয়ানা ভীত চোখে তাকে দেখছে। কাউচের দুপাশে হাত রেখে তিয়ানার দিকে কিছুটা ঝুঁকে মেঘালয়। কাটকাট চোখে তার চোখে চোখ রাখে। মেঘালয়ের চোখ দুটো ভূতের ফিল্মের দেখা দানবের মতো লাল টকটকে হয়ে আছে, সাথে ইয়া লম্বা নাকটা লাল টকটকে হয়ে আছে। নাকের দিকে চোখ পড়তেই শুকনো ঢোক গেলে তিয়ানা। মেঘালয়ের নাকের উপর একটা তিল আছে, তিলের কারণে বেশি আকর্ষণীয় লাগছে তাকে। মেঘালয়ের লাল হয়ে যাওয়া নাকের প্রতি ভীষণ দুর্বলতা তিয়ানার, ইচ্ছে করে কামড় বসিয়ে দিতে। কখনো সুযোগ আসলে ইচ্ছেটা পূরণ করবে সে। কখনো শুকনো ঢোক গিলে তিয়ানা বলল, মেঘ ভাইয়া আপনি? ধপ করে রাগ উঠে যায় মেঘালয়ের। ভাই, দেখা যাবে এই মেয়ে বিয়ের রাতে বাসর ঘরে উত্তেজিত মুহূর্তেও বলবে মেঘ ভাইয়া আপনি কি করছেন? তেরাভাবে উত্তর দেয় মেঘালয়। কেন, অন্য কাউকে আশা করছিলি? আমতামতা করে বলে তিয়ানা। আপনি ঘরে ঢুকলেন কি করে? ম্যাজিক। মেঘালয়ের উত্তর পছন্দ হয় না তিয়ানার। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভয় ভয় বলে, ভাইয়া একটু দূরে গিয়ে দাঁড়ান, এইভাবে ঝুঁকে। কথা শেষ করতে দেয় না মেঘালয়। আগের থেকেও আরো কিছুটা ঝুঁকে ঝাঁজ নিয়ে বলে, দূরে যাব না, যদি আমার ইচ্ছা হয় তো এখন তোর কোলে বসবো আমি। মেঘালয়ের কোলে বসার কথা শুনে হাত পা গুটিয়ে নেয় তিয়ানা। উপরে উপরে হাত পা গুটালেও মনে মনে বলল, বসুন না মেঘ ভাইয়া, আপনি আমার কোলেই বসুন, যখন ইচ্ছা বসুন। আমার কোল আপনার জন্য, শুধু আপনার জন্যই সর্বক্ষণ উন্মুক্ত। তবে মুখে একথা বলার সাহস নেই তার। অবশ্য সাহস নেই বললে ভুল হবে, সাহস আছে, কিন্তু বলে মেঘালয়ের শক্ত হাতে দাবাং মার্কা চর খেতে চায় না সে। তাই নিজ ইচ্ছেকে দমিয়ে রাখে সে। মুখে বলল, আপনি কেন এসেছেন ভাইয়া? বাড়িতে কেউ নেই। তোর বাড়িতে কেউ থাকলে আসা যাবে, না হলে আসা যাবে না, সেটা কোন আইনে লেখা আছে শুনি? আমি তা বলিনি, আপনি তো ভাইয়া বা আব্বু আম্মুর বাসায় থাকলে আসেন, তাই বলছি। তিয়ানা থেকে সরে এসে তার পাশে কাউচে বসে মেঘালয়। মেঘালয় বসাতে তিয়ানা তার থেকে কিছুটা সরে বসে আর চোখে দেখে বলে, তুই তো আছিস, অন্যরা না থাকলেও হবে, আমার দরকার তোকে। কিছুটা অবাক হয় তিয়ানা। তার কাছে মেঘ ভাইয়ের কাজ অবাক করার বিষয় বটে। বলল, আমার কাছে কাজ? কি কাজ? আচমকা তিয়ানার হাতের বাহু ধরে তাকে নিজের কিছুটা কাছে টেনে বলল, তোর কাছেই তো কাজ, হঠাৎ কোন ভূতে ধরছে তোকে? আমার সম্মুখে আসিস না কেন? তোকে কি আমি খেয়ে ফেলবো? এই ভয়টাই পাচ্ছিল তিয়ানা। তার সামনে না যাওয়ার কারণ জানতে চেপে ধরবে তাকে, আর তাই হলো। এখন কি করবে সে? বলল, আমার ইচ্ছে হয়েছে তাই আসি না। তবে মনে মনে বলল, আপনার সম্মুখে আসলে আমার পেট গুরুম গুরুম করে মেঘ ভাইয়া, বুকের ভেতর কেমন ধপাস ধপাস করে। আপনি যদি শুনে ফেলেন, আপনি যদি জেনে যান আমার এই পেট গুরুম গুরুম বুকের ভেতর ধপাস ধপাস শব্দের কারণ, তখন কি হবে? সেই ভয়েই তো আপনার সম্মুখে যাই না আমি। তিয়ানার কথা খুব একটা বিশ্বাস হয় না মেঘালয়ের। তুখোর দৃষ্টিতে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। তিয়ানার খুব অস্বস্তি হয় মেঘালয়ের এমন দৃষ্টিতে। লজ্জা লাগে তার। টাইটানিকে কিসিং সিন চালু হয়। টিভির দিকে তাকাতেই মেঘালয়ের চোখ বড় বড় হয়ে যায়। তিয়ানা ভয়ের লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলে। হাত দিয়ে মুখ ঢেকে ফেলে সে। মেঘালয় তিয়ানার হাত থেকে টিভির রিমোট এক প্রকার ছিনিয়ে নিয়ে টিভি বন্ধ করে।
স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ছি তিনু, তুই আজকাল এসব অ্যাডাল্ট মুভিও দেখিস? লজ্জায় কান্না চলে আসে তিয়ানার। এখানে অ্যাডাল্টের কি দেখলো মেঘ ভাইয়া? টাইটানিক ফিল্মে একটু একটু ওসব ছাড়া আর কি অ্যাডাল্ট আছে? এমনভাবে বলছে যেন সে জীবনে টাইটানিক দেখে নেয়। রাগে কান্না চলে আসে তিয়ানার এবং সে মেঘালয়ের সামনেই ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তিয়ানার হঠাৎ কান্নায় হতবম্ব হয়ে যায় মেঘালয়, তবে বেশিক্ষণ তা আমলে নেয় না। আদরে বাদর হওয়া তিয়ানার কিছুটা অভ্যাস বলা চলে, ভ্যা ভ্যা করে যখন তখন কান্নায় ভেসে যাওয়া। তাই কিছু হয়নি এমন ভাব ধরে কাউচ থেকে উঠে তিয়ানার ঘরে যায় মেঘালয়। এদিকে তিয়ানা ইতিমধ্যে মনে মনে সখানে গালি দিয়ে ফেলেছে মেঘালয় নামক বদটাকে, তার জাত শত্রুকে। মাঝে মধ্যে খুব আফসোস হয় তার, এমন একটা জল্লাদের প্রেমে কেন সে পড়ল। জল্লাদটা তো কখনো ভুলেও তার ভালোবাসা বুঝবে না। তার চেয়ে পাশের বাসার লিটনদার প্রেমে পড়তো সে, লিটনদার সাথে প্রেম করতো সে, তাও ভালো ছিল। লিটনদা কত কত রোমান্টিক চিঠি লেখে তার কাছে, চিঠি লিখে কখনো নৌকা কখনো প্লেন বানিয়ে তার বারান্দায় ছুঁড়ে মারে। কি রোমান্টিক লিটনদা, সাথে হ্যান্ডুও। অবশ্য জল্লাদ মেঘ ভাইয়ার থেকে কম, তাতে কি সুন্দর তো। তবে লিটনদা হিন্দু, যদি মুসলিম হতো তাহলে তাকে একটা চান্স দেয়া যেত। বেচারা এখন তার বিরহে রোমান্টিকতা ছেড়ে বিরহের চিঠি লেখা শুরু করেছে। ভাবে তিয়ানা এই বদটা তো জীবনে চিঠি কেন, রোমান্টিক কথা বলতে পারবে কিনা নিজেও সন্দেহ তিয়ানার। কিন্তু এসব ভেবে কি হবে, মন দিয়ে ফেলেছে শয়তানটাকে। ফুস করে শ্বাস ফেলে তিয়ানা, টনক নড়ে তিয়ানার। মেঘালয় তার ঘরে গেছে সর্বনাশ। আজ গেল সব গেল, দৌড়ে নিজের ঘরে যায় তিয়ানা। তবে শেষ রক্ষা হয় না। লিটনদার দেয়া প্লেন চিঠি মেঘালয়ের হাতে বিচরণ করছে এখন। বেশ মনোযোগ সহকারে গম্ভীরভাবে প্লেনটাকে উল্টে পাল্টে দেখছে মেঘালয়। তিয়ানার দরজা ওপাশে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ খুঁটে যাচ্ছে আর মনে মনে দোয়া করছে, যাই হয়ে যাক মেঘ ভাইয়া যেন চিঠিটা না পড়ে। কিন্তু তার সব দোয়াতে এক বালতি ঠান্ডা কনকনে পানি ঢেলে মেঘালয় খুব যত্ন নিয়ে প্লেনটা খুলে হালকা শব্দ করে চিঠিটা পড়া শুরু করলো। ও তিনু, ও তিনু, তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু, তুমি কেন দেখছো না? কেন ভালোবাসছো না? ও তিনুরে কেন বোঝা না আমার তিনুরে? কিছুক্ষণ আগে প্রশংসা করার লিটনদাকে খুব বিশ্রী একটা গালি দেয় তিয়ানা, এমন বিশ্রী একটা চিঠি লেখার জন্য, এবং সেটা মেঘালয়ের হাতেই পড়তে হলো। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। চিঠি পড়ার শেষে কপাল কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানার দিকে ফিরে গম্ভীর স্বরে প্রশ্ন করলো, এটা কি? তিয়ানার ঠোঁট থেকে হাত সরিয়ে চুপসানো মুখে দরজার সাথে লেগে দাঁড়ায়। বাম ভুরু কুঁচকে ফেলে মেঘালয়। আগের থেকে কঠোর আর গম্ভীর স্বরে ধমকে জিজ্ঞেস করলো, এটা কি? জিজ্ঞেস করছেন এটা কি? ভয়ে ফুঁপিয়ে ওঠে তিয়ানা। কথা বলার চেষ্টা করছে সে, কিন্তু স্বর ভেজে যায়, ভয়ে বের হচ্ছে না তো। তাতে সে কি করবে? তার কি দোষ? তিয়ানাকে ফুঁপিয়ে উঠতে দেখে চোখ গরম করে তার দিকে তাকায় মেঘালয়। মেঘালয়ের দৃষ্টির মানে বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তিয়ানা। কাচুমাচু কণ্ঠে বলল, লিটনদা। চোখ মুখ কুঁচকে ফেলে মেঘালয় বলল, লিটনদা কি? আমাকে লিটনদা এটা দিয়েছে। তিয়ানার থেকে দৃষ্টি ফিরিয়ে হাতে থাকা কাগজের কে একবার দেখে আক্রোশ নিয়ে দুমড়ে মুছে ফেলে কাগজটাকে। অসহ্য চোখে চেয়ে দেখে তিয়ানা। তার মনে হচ্ছে মেঘালয়ের কাগজটাকে না, লিটনদাকে তার হাতে পিষ্ট করে ফেলছে। দুঃখ হয় তিয়ানার, ভারী দুঃখ হয় লিটনদার জন্য। এত সাধ করে ভালোবেসে চিঠি লিখলো তার জন্য, সে চিঠির অন্তিম যাত্রা দেখে তার দুঃখে কান্না আসছে। তিয়ানাকে এক পলক দেখে পায়ে ধপধপ আওয়াজ ফেলে ব্যালকনিতে গিয়ে লিটনদার ঘর সোজাসুজি ছুঁড়ে ফেলে তার দিকে অগ্নির দৃষ্টি ফেলে বেরিয়ে চলে যায় মেঘালয়। শুধু তার ঘর না, বাড়ি থেকেও। সেদিনের পরের দিনই তিয়ানার ঘরের ব্যালকনিতে বড় পর্দা টেনে দেয় মেঘালয়। তিয়ানা দুঃখী মনে মুখ ভার ভার করে সবটা শুধু দেখলো। তার চেয়ে চেয়ে দেখা ছাড়া করণীয় কিচ্ছু ছিল না। মেঘালয় যা বলছে সেটাই মানা হবে, অন্তত তার ব্যাপারে। বড় ভাই বলে কথা, মানতে তো হবেই। তার ভালোর জন্যই তো করছে এসব। এটা তিয়ানার কথা নয়,
তার মায়ের কথা, যা তাকে শুনতে হয়েছে। তখন সে মনে মনে বলল, বড় ভাই না বলে জামাই বলতে পারো না? জামাই বইলা দেখো একবার, সব মাইনা নেব। তা তো বলবো না। তোমরা হলে গিয়ে অতি ভদ্র লোক। লোকের মেয়ের বাপের বন্ধুর ছেলেকে ভাইয়ের বন্ধুকে বিয়ে করতে চায় না, তারা জোর করে মাইয়ার বিয়ে দিতেছে। আর তোমাদের মাইয়া এক পায়ে খাড়ায় আসছে, তা তো তোমরা দেখবা না। তোমরা তো জামাই না, বড় ভাই বানায় রাখছো। আমার কি ভাই নাই? ভাইয়ের বন্ধু কিসের জন্য ভাই হওয়া লাগবে? প্রচলিত প্রথা, ভাইয়ের বন্ধু ভাই না জামাই হয়, তাকে জানো না? তবে মনে মনে এসব চিৎকার করে বললেও বাইরে সে টু শব্দটিও করতে পারল না। সে এসব বলল আর তার মা তাকে ঠাস ঠাস কয়েকটা ঝাঁটার বাড়ি দিল। তখন তার মান সম্মান শেষ। এরপর বেশ কিছুদিন মেঘালয়ের সাথে দেখা হয় না তার। মেঘালয় খুব একটা আসে না, নতুন হসপিটালে জয়েন করেছে, সারাক্ষণ ব্যস্ত মানুষ। তার খবর রাখার কি দরকার? সে তো বোন হয়, বন্ধুর বোন তো বোনই হয়। অন্য সব ভাইদের বন্ধুর মতো তো বন্ধুর বোন বউ হবে না। তার অতি চরিত্রবান ভাইয়ের বন্ধুর তো বোন সে। লহব্বর নিয়ে কি করবে? পরের দিনগুলো বেশ কষ্টে দুঃখে কাটে তিয়ানার। খুব করে দুঃখ হয় তার। মনে হচ্ছে দিনকে দিন সে মেঘ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং সে রোগের একমাত্র ঔষধ হচ্ছে মেঘ নিজে। রাত 9টা বাজে। ঔষধ কেনার জন্য বের হয়েছে অবন্তী। মায়ের ওষুধ শেষ, রাতে খাওয়ার পরই খাওয়াতে হবে। একদিনও মিস যাওয়ার মতো না। খুব দরকার বলে এত রাতে বের হতে হচ্ছে তাকে। রাত 9টা খুব একটা গাঢ় রাত না হলেও তাদের মতো মধ্যবিত্তদের কাছে অনেক রাত। গলির শেষ মাথায় তাদের বাসা। গলির রাস্তায় ল্যাম্পপোস্টের একটা লাইট ইদানিং জ্বলছে না। খুব বাজে একটা অবস্থা। বাজে ছেলেরা ওত পেতে থাকে এ সময়। কিন্তু কিছু করার নেই। ওষুধ দরকার। যদি তার ভাইয়া বেঁচে থাকতো তাহলে হয়তো এত রাতে তাকে একা এভাবে বের হতে হতো না। দীর্ঘশ্বাস ফেলে মেন রোডের কাছে একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ নেয় সে। বাবা ভাইয়া বেঁচে থাকলে তাদের কোনো অভাব ছিল না, এখনো নেই। তবে আগের থেকে আয় রোজগার কম, উচ্চ মধ্যবিত্ত বলা চলতো তাদের। একটা 5তলা বিশিষ্ট বাড়ি আছে। বাবা ভাই মারা যাওয়ার পর বাড়ি ভাড়া দিয়ে চলছে তাদের মা মেয়ের। ঔষধ নিয়ে ফেরার পথে দূরে দুটো মেয়েকে দেখে থমকে দাঁড়ায় অবন্তী। তারা রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছে, একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরপর খিলখিল করে হাসছে দুজন। চোখ ভরে ওঠে তুলির। বুক হঠাৎ ভারী হয়ে আসছে। নিজের ভারসাম্য রাখতে না পেরে ফুটপাতে বসে পড়ে। এক প্রকার হাউ মাউ করে কেঁদে দেয় সে। খুব মনে পড়ছে তিয়ানা আর তার ফেলে আসা সেই সুন্দর দিনগুলোর কথা। কোথায় হারিয়ে গেল সেসব? সব কিছু কেন তাকেই হারাতে হয়? তার কি হারানোর লগ্নে জন্ম হচ্ছে? মেঘালয় তার খোঁজ না নিক, সে নেবে মেঘালয়ের খোঁজ। সেই ভাবনাতেই আজকের রাত মেঘালয়ের বাড়িতে কাটানোর প্ল্যান করেছে তিয়ানা। সবার খুব আদরের হওয়াতে এই বাড়িতেও তার নিজস্ব ঘর আছে। অবাক করা ব্যাপার হলো তার ঘরের ডেকোরেশন আর মেঘালয়ের ঘরের ডেকোরেশন এক। রুমের দরজার সামনে মাদুর থেকে শুরু করে আলমারি, খাট, ড্রেসিং টেবিল, দেয়ালের কালার সব এক। দুজনের ঘরও পাশাপাশি। নিজের ঘরে গিয়ে আলমারি থেকে নাইট ড্রেস বের করে ওয়াশরুমে যায় তিয়ানা। আলমারি তার জামা কাপড় রাখা আছে অনেক, নিজের বাড়ির থেকেও বেশি। প্রতিবার এসে কিছু না কিছু নতুন ড্রেস পাবেই সে। হয়তো মাম্মিম বা পাপ্পি কিনে রাখে তার জন্য। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখতে বসে তিয়ানা। আজ তার কোনো ফিল্ম দেয়নি। দেখা যাবে আবার সেদিনের মতো লজ্জাকর ঘটনা ঘটে যাবে, তাই আর রিস্ক নেয়নি সে। বাড়ির প্রত্যেকেই হসপিটালে, শুধু দুজন ছাড়া। এক সে, অন্যজন রুমা। রুমা মেঘালয়ের বাসায় থাকে। মমিতার হাতে হাতে ঘরের কাজ করে দেয়, নিজের পড়াশোনাও করে। রুমা এবার এসএসসি দেবে। রুমার সাথে তিয়ানার খুব ভাব, যাকে বলে গলায় গলায় মিল। বেশ রাত করে বাড়ি ফেরে সবাই। ঘরে ঢুকে কোনো দিকে নজর না দিয়ে ফ্রেশ হতে যায় মেঘালয়। শর্টস পরে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বের হয় সে। খাটের কাছে এসে তিয়ানাকে তার ঘরে ঘুমোতে দেখে বিস্মিত মেঘালয়। ঘুমের ঘুরে কি আবল তাবল দেখছে সে। চোখ ডোলে আবার তাকায় সে। না, ভ্রম না, তিয়ানা সত্যিই তার ঘরে এবং বিছানায় রাজত্ব করে ঘুমিয়ে আছে।
ঢোক গিলে তিয়ানার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায় মেঘালয়। তিয়ানার গেঞ্জি সরে গেছে, পেট দৃশ্যমান। রাগ হয় মেঘালয়ের। এত বড় হয়েছে তারপরে ঘুমের ঠিক নেই তিয়ানার। তিয়ানাকে এভাবে দেখে অস্বস্তি হয় তার। অন্যদিকে ফিরে তিয়ানাকে ডাকে, তিনু তিনু ওঠ, এটা তোর না আমার ঘর। রাগে নিজের মাথার চুল খামচে ধরে মেঘালয়। তিয়ানাকে এখন না তুললে খুব বড় ভুল হয়ে যাবে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে ফুসফুস করে শ্বাস ফেলে তিয়ানার কাছে গিয়ে তাকে টেনে তোলে। হঠাৎ টানে ভয় পেয়ে যায় তিয়ানা, চোখ বন্ধ করে চিল্লিয়ে পড়ল, ভূত ভূত! আম্মু ভাইয়া, ভূত মেরে ফেললো আমাকে। মেজাজ খারাপ হয় মেঘালয়ের, ধমকে উঠে বলল, বদমে চুপ! আর একবার চিল্লালে ভূতদের সাথে বেঁধে রেখে আসবো। আমার ঘুম হারাম করে ভূত ভূত করছে মহারানী। ততক্ষণে তিয়ানা চোখ খুলে মুখ হাঁ করে মেঘালয়ের খালি শার্টলেস শরীরের দিকে তাকিয়ে আছে। মেঘালয় তিয়ানাকে হাঁ করে তার দিকে এভাবে চেয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। ধুম করে নিজের হাত দুটো মেয়েদের মতো করে শরীরে জড়িয়ে গা ঢাকার ট্রাই করে। আমতা আমতা করে বলল, এই এই, অমন রাক্ষসীদের মতো তাকায় আসোস কেন? খাইয়ে ফেলবি নি? বড় ভাই হয়ে চোখ সরা, সরা চোখ। তোর দৃষ্টি তো ছেলেদের থেকেও তুখর। আমারে তো চোখ দিয়ে ধর্ষণ করে ফেলবি, বদ মেয়ে। মেঘালয় তিয়ানাকে হাঁ করে তার দিকে এভাবে চেয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। থুম করে নিজের হাত দুটো মেয়েদের মতো করে শরীরে জড়িয়ে গা ঢাকার ট্রাই করে। আমতা আমতা করে বলল, এই এই, অমন রাক্ষসীদের মতো তাকায় আসোস কেন? খাইয়ে ফেলবি নি? বড় ভাই হয়ে চোখ সরা, সরা চোখ। তোর দৃষ্টি তো ছেলেদের থেকেও তুখর। আমারে তো চোখ দিয়ে ধর্ষণ করে ফেলবি, বদ মেয়ে। মেঘালয়ের এমন আচরণে হতভম্ব হয়ে যায় তিয়ানা, কি হচ্ছে বুঝতে পেরে। বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে যায়। ঘুমের ঘোরে কোনো ঘরে ঢুকছে বুঝতে পারেনি সে। এক পলক মেঘালয়ের দিকে তাকায় তিয়ানা। মেঘালয় তখন দু হাত শরীরে জড়িয়ে রেখেছে। তিয়ানা বলল, তুমি মেয়েদের মতো ওরকম গায়ে হাত পেঁচিয়ে রাখছো কেন ভাইয়া? আমি মোটেও তোমার দিকে হা করে তাকিয়েছিলাম না। ঘুম থেকে জেগে বুঝতে পারিনি কি হচ্ছে। আর আমি জানি তুমি ভাইয়া, তাই নজর দেওয়ার প্রশ্নই আসে না। আমার ভাইয়া নয়, সাইয়া আছে। কথা শেষ এক প্রকার দৌড়ে ঘর থেকে চলে যায় তিয়ানা। মেঘালয় শরীর থেকে হাত সরিয়ে বাম হাত কোমরে রেখে তিয়ানা যাওয়ার পথে ভুরুকুটি করে তাকায়। তিয়ানা কি বলল? সাইয়া আছে মানে? এই মেয়েকে তো সে দেখে নেবে। ঘুমানোর জন্য বিছানায় শোয় মেঘালয়। হুট করে একটা কথা মনে পড়ল তার। তিয়ানা তাকে তুমি করে বলল না। অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে আসে মেঘালয়ের। নিজের ঘরে এসে দরজায় খিল আটকে দরজার সাথে লেগে দাঁড়ায় তিয়ানা। বড় বড় শ্বাস নেয় সে, আর চোখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে। ফর্সা গাল দুটো লজ্জায় লাল আভা ছড়িয়ে গেছে, কান থেকে কেমন গরম বের হচ্ছে। মেঘালয়কে এভাবে দেখে তার ইচ্ছে করছিল জাপটে ধরে থাকতে, তারপর যা হয় দেখা যাবে। তার ইচ্ছে করছে ছুটতে গিয়ে মেঘালয়কে জাপটে ধরে মেঘালয়ের সাথে মিশে যেতে। গলা শুকিয়ে যায় তার, কাপা কাপা হাতে পানি ঢেলে খায়। বুকের ভিতর ধরফর ধরফর করছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে তিয়ানা। মেঘালয়ের জিম করা শার্টলেস সিক্স প্যাক বডি তার সামনে দৃশ্যমান। লজ্জায় খেপে ওঠে, চাদর খামছে ধরে সে। অবন্তীকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়িতে এসে বসে তিলাত। বাড়ি ফেরার পথে রাস্তায় ফুটপাতে বসে একটা মেয়েকে কাঁদতে দেখে অবাক হয় তিলাত। এত রাতে এক মেয়ে এভাবে রাস্তায় বসে কাঁদছে। কৌতূহলে গাড়ি থামিয়ে মেয়েটার কাছে যায় তিলাত। কোনো বিপদ পড়ল কিনা, তবে কাছে গিয়ে অবন্তীকে দেখে বেশ বিস্মিত সে। বলল, আরে অবন্তী না, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে ভয়ে পেয়ে যায় অবন্তী। ভয়ে আটকে ওঠে, পাশে তাকায়। তিলাতকে দেখে শান্ত হয় অবন্তী। অবন্তীর ভয়টা বুঝতে পেরে মৃদু হাতে তিলাত বলল, আমাকে চিনতে পারছো? আমি তিয়ানার ভাই। জি ভাইয়া। মৃদু স্বরে উত্তর দেয় অবন্তী। তুমি এত রাতে এখানে কি করছো? মায়ের ঔষধ শেষ হয়ে গিয়েছিল, তাই নিতে এসেছি। দূরত্ব বজায় রেখে অবন্তী পাশে ফুটপাতে বসলো। তিলাত বলল, তাই বলে রাত 12:30 ঘর থেকে বের হবে? যদি কোনো বিপদ হয় তখন? বিস্মিত হয় অবন্তী।
অবাক হয় তিলাতের দিকে তাকায় সে। এত রাত কখন হলো? অবন্তীর দৃষ্টির মানে বুঝতে পেরে হালকা হাসে তিলাত, বলল, সময় দেখনি হয়তো, কিন্তু এভাবে কাঁদছিলে কেন? হাসার চেষ্টা করে অবন্তী বলল। তেমন কিছু না ভাইয়া। অবন্তীর চোখের কোণে জল লেগে আছে, কান্নারত মুখে মেকি হাসি। অন্যরকম সুন্দর লাগছে অবন্তীকে। বুকের ভিতর কেমন ধক কেঁপে উঠল তিলাতের। অদ্ভুত অনুভূতিতে ঘিরে ধরে তাকে। শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। ততক্ষণাৎ অবন্তীর থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে দেখে সে। জিহ্বার ঠোঁট ভিজিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তিলাত। ভিতরের অনুভূতি দাবিয়ে রেখে বলল, চলো তোমাকে পৌঁছে দেই। উঠে দাঁড়ায় অবন্তী, হালকা হেসে বলল, তার দরকার হবে না ভাইয়া, আমি চলে যেতে পারবো। অবন্তী তাকে ভাইয়া সম্বোধন হুট করে তার ভেতরটা তেতো হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। নিজের এমন মনোভাব নিজেরই অবাক হয় তিলাত। নিজের তেতো ভাবটা সরিয়ে পড়ল। তোমাদের বাসা তো গলির অনেক ভিতরে, চলো আমি পৌঁছে দিচ্ছি। অবন্তী কথা বাড়ায় না। মনে মনে তারও বেশ ভয় লাগছিল এত রাত হয়ে যাওয়ায়। সে ভাবতেও পারেনি এত রাত হয়ে যাবে। তুলিকা ঘরে আসতে না দেখে বারবার দরজার কাছে গিয়ে উকি দেয়, দেখছে সাদিত। তুলিকা এখনো ঘরে আসছে না দেখে রাগ হয় সাদিতের। তুলিকা কি জানে না সে সাদিতের আশেপাশে থাকলে সাদিতের ভালো লাগে? পরক্ষণে ভাবে, সে তো কখনো বলেনি তুলিকাকে, আবার নিজ মনেই বলে। এখন বলেনি তাতে কি, আগে তো বলেছি। তুলিকার তো জানা যে তার উপস্থিতি সাদিতের ভালো লাগে। ছেলের উপর রাগ হয় সাদিতের। বাপের প্রেমে হিটলার হয়ে ঢুকেছে। রাত 1টা বাজে, এখনো বাড়ি ফিরছে না। আর ছেলের চিন্তায় তার বউ তাকে ভুলে গেছে। মুখ ভার করে কতক্ষণ কাউচে বসে থাকে সাদিত, আবার উঠে হাঁটাহাঁটি করে বিছানায় বসছে। হাত ঘড়িতে টাইম দেখে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করছে তুলিকা কি করছে। ছেলে মেয়েদের চিন্তায় তার বউ তাকে ভুলেই যাচ্ছে। বাহ! গাড়ির হর্নে শব্দ এক প্রকার লাফিয়ে ওঠে সাদিত। আজ ছেলের একটা হেস্তনেস্ত সে করবে। এমন হিটলারগিরি চলবে না তার বাড়িতে। দ্রুত হেঁটে বসার ঘরে যায়। তুলিকা দরজা খুলে পাশে দাঁড়ায়। তিলাত ভিতরে ঢুকে বাবার চুপসানো মুখের দিকে তাকিয়ে ভুরুকুটি করে ফেলে। মাকে ধরে পড়ল, তুমি এখনো জেগে আছো কেন? আম্মু ঘুমিয়ে যেতে আমার কাছে তো বাসার চাবি ছিল। ছেলেকে নিজে থেকে ছাড়িয়ে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে বলল, তোরা বাড়ির বাইরে থাকলে আমার চিন্তা হয়, কেন বুঝিস না? এতবার করে বলি বেশি রাত করবি না, কিন্তু কে শোনে কার কথা? ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তুলিকার কথায় তাল মিলিয়ে সাদিত বলল, হ্যাঁ একদম, আমার বাড়িতে এত রাত করে ফিরলে চলবে না। তাতে চাকরি গল্লায় যাক, এমন হিটলারগিরি আমার সাথে চলবে না, বুঝেছো? তিলাত থতমত খেয়ে যায় আবার কথায়, বলল, আমি আবার কি হিটলারিগিরি করলাম আব্বু? গম্ভীর স্বরে উত্তর দেয় সাদিত, অনেক, যা তুমি বুঝবে না। যাও তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। গম্ভীরভাবে কথা শেষ নিজের ঘরে চলে যায় সাদিত। তিলাত বাবার যাওয়ার পথে হাবলার মতো তাকিয়ে থাকে। তুলিকা মৃদু হাসে। সাদিতের কথার মানে সে বেশ বুঝতে পেরেছে। উপরে উপরে দেখাবে তাকে দেখতে পারে না, সহ হয় না, আবার উল্টো তাকে ছাড়া কিছু বুঝেও না। হাসে তুলিকা, প্রশান্তের হাসি। 20 বছর পরও তোর এই রাগ এই জেদ মানা যাচ্ছে না সাজিদ। এখন ছেলে মেয়েরা বড় হয়েছে, এবার অত্যন্ত সব ভুলে যা। ছুটির দিনে দুই পরিবার মিলে গেট টুগেদার আয়োজন করা হয়েছে। সেই সুবাদে সবাই চৌধুরী মেঘালয়দের বাড়িতে এসেছে। খাওয়া দাওয়া শেষে সাদিত এবং অভিক ছাদে আসে। সাদিত রাতের আকাশ দেখছিল। এই রাতের আকাশের মতো নিজের জীবনটা অন্ধকারে ঢাকা তার। অভিকের কথা বলা কথায় আকাশের দিক থেকে ফিরে অভিকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে এক প্রকার রাগ নিয়ে বলল সাদিত, তোর মনে হয় আমি বেশি বেশি করছি? আমার রাগ জেদ কি জায়েজ না? সে কেন ফিরে এসেছে আমি বলেছি? আমি কি তার হাতে পায়ে ধরেছি? সাদিতের হঠাৎ রেগে যাওয়া হতবাক হয়ে যায় অভিক। সাদের দরজার কাছে গিয়ে দেখে কেউ আসছে কিনা।
দরজা চাপিয়ে সাদিদের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলল, আসতে বল, কেউ শুনে ফেলবে। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওরা জেনে যাবে। জেনে গেলে জেনে যাবে। তিলাত মেঘালয় তো জানেই, বাকি তিয়ানা সেও জানুক। আমিও চাই সে জানুক। এত নাটক আমিও চাচ্ছি না। আমিও চাই এবার তিয়ানা জানুক, ও যাকে মা বলে জানে সে তার মা নয়, মায়ের বোন। সে তার বাবাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছে। অভিক কঠোর কণ্ঠে বলল, কি বলছিস তুই? আচ্ছা ঠিক আছে তোর, তুই এটা জানলে তুলি কতটা কষ্ট পাবে জানিস না? তুলির জন্য তুলি নিজে কখনো বাচ্চা নেয়নি। তাচ্ছিল্য হাসে সাদিদ, বলল। তুই তুলির কষ্ট দেখলি, কিন্তু আমি? থেমে যায় সাদিদ, গলা আটকে যাচ্ছিল, নিজে সামলে বলল, তুলি তো আমার জন্য ফিরে আসেনি, ওর বোনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এসেছে। আমার সন্তান বলে তিলাত তিয়ানাকে নিজের টেনে নেয়নি, বোনের সন্তানদের নিজের কাছে টেনে নিয়েছে। আর যদি তুলি আমাকে না ঠকাতো তিলাত, তিয়ানা আমার আর তুলির সন্তান হতো। তিয়াসা আর আমার নয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে যায় সাদিদ। পাশে থাকা বেঞ্চিতে বসে পড়ে। কষ্ট হয় তার, কিন্তু কাকে বুঝাবে? ভেবেছিল অভিক হয়তো বুঝবে, কিন্তু অভিকও তুলির হয়ে কথা বলছে। কেউ এটা বুঝছে না যে তার কতটা কষ্ট হচ্ছে। যখন ভাবে তুলিকে কষ্ট দেবে না, সব ভুলে মেনে নেবে, ঠিক তখন তার মনে পড়ে তুলি তার জন্য ফিরে আসেনি, তিয়াশাকে দেয়া কথা রাখতে তার কাছে আসছে। তার সন্তানদের মা হয়েছে। তিয়াশা যদি কখনো মারা না যেত, তখন কি তুলি কখনো ফিরে আসতো না। যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার ভাঙে, তাই সে তুলিকাকে বিশ্বাস ভাঙার দ্বিতীয় কোনো সুযোগ দেবে না। সাদিদ শান্ত তবে কঠোর স্বরে বলল, যার কাছে আমার মূল্য নেই, আমার ভালোবাসার মূল্য নেই, তাকে ক্ষমা করাও আমার পক্ষে সম্ভব নয়। অভি নিজের কথা শেষ করে ছাদের দরজা খুলে ছাদ থেকে চলে যায় সাদিদ। অভিক সাদিদের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সাদিদ নিজের দিকে থেকে ঠিক ভুল তো কিছু বলেনি সে। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। সাদিদ ছাদ থেকে নেমে এক নজর সোফায় বসে থাকা তুলিকাকে দেখে তিলাতকে উদ্দেশ্য করে বলল, আমার কাজ পড়ে গেছে, যেতে হবে। তুমি তোমার মাকে নিয়ে ফিরো, আসছি। কথা শেষ করে দাঁড়ায় না সাদিদ। তিয়ানা ডাইনিং টেবিলের উপর বসে আপেল খাচ্ছিল। সাদিদের হঠাৎ এভাবে যাওয়া দেখে মায়ের দিকে তাকায় সে। তুলিকে মেয়েকে ইশারায় বলল বাবার পিছু পিছু যেতে। মায়ের ইশারা বুঝে তিয়ানা মুচকি হেসে চলে যায়। মেয়ের যাওয়ার দিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। মৌমিতা তার দিকে সন্দেহ নিয়ে দেখে। তুলিকা হাসার চেষ্টা করে বলল, মেয়ে কোথায় তাকে দেখছি না। তুলিকা কথা ঘোরানোর চেষ্টা করছে, আবার হয়তো কিছু একটা ঘটেছে। বুঝেও না বোঝার ভান করে মৌমিতা। বুঝেও বা কি করবে, পরিস্থিতি তো চেঞ্জ হবে না। মৃদু হাসে মৌমিতা বলল, হসপিটালে গিয়েছে, কল আসলো, এমার্জেন্সি পেশেন্ট এসছে। হিলাত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা কথা বলো, আমি আঙ্কেলের কাছে যাচ্ছি। আর আম্মু যাওয়ার সময় হলে আমাকে ডাকবে। উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দেয় তুলিকা। সাদিদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তিয়ানা এসে ফ্রন্ট সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, হাই পাপা। মেয়েকে দেখে চোখ মুখের কঠোর ভাব সরিয়ে নেয় সাদিদ। মুচকি হেসে বলল, হ্যালো প্রিন্সেস। আমরা কই যাচ্ছি পাপা? কোথাও যেতে চাচ্ছ? দুষ্টু হেসে বলল তিয়ানা। লং ড্রাইভে গেলে মন্দ হয় না, অনেক দিন যাই না। সাদিদ ড্রাইভ করতে করতে বলল, ওকে মাই প্রিন্সেস। একটা গল্প বলবে পাপা? হাসে সাদিদ। মেয়েকে একবার দেখে প্রফুল্ল হেসে বলে, কি গল্প শুনতে চাও প্রিন্সেস? তোমার আর মমের লাভ স্টোরি। মুখ ফ্যাকাশে হয়ে যায় সাদিতে। হাসার চেষ্টা করেই বলল, আমাদের তো। কথা কেড়ে নিয়ে বলল তিয়ানা, আমি জানি তোমাদের রিলেশনশিপ ছিল পাপা। তুমি কি করে জানলে? তোমাকে একটা সিক্রেট বলবো পাপা, মমকে বলবে না। হাসে সাদিদ বলল। বলবো না। চোখ ছোট ছোট করে হাত বাড়িয়ে প্রশ্ন করলো তিয়ানা। পাক্কা? সাদিদ হেসে মেয়ের হাইফাই করে বলল, পাক্কা? মমের ডায়েরি পড়ে জেনেছি পাপা। মমের ডায়েরি? উৎফুল্ল হয়ে বলল তিয়ানা। ইয়েস, ওখানে তোমার আর মমের ফার্স্ট মিট, ফার্স্ট ডেট সব লেখা আছে। মৃদু হাসে সাদিদ। তুলিকার ছোট থেকেই স্বভাব ছিল স্পেশাল মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখা।
সাদিদ গাড়ি থামায়। দুজনে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে বসে। মজনু মিয়া তাদের দেখে হাসে। পান খাওয়া লাল দাঁত দৃশ্যমান হয় তার। হেসে বলল, স্যার যে অনেকদিন পর আসলেন। বয়েন বয়েন। তিয়ানা আম্মা ভালো আছো? দোকানের লাগোয়া কাঠের বেঞ্চিতে বসে তারা। তিয়ানা বসে একগাল হেসে বলল, ভালো চাচা, আপনি ভালো আছেন? ভালো আম্মা, অনেকদিন পর আইলা তোমরা। সাদিদ বলল, কাজের চাপ, প্রিন্সের পড়াশোনার জন্য আসা হয়নি। অনেক পর লং ড্রাইভে বের হলাম আমরা বাপ বেটি। বলে শব্দ করে হাসলো সাদিদ। সাথে যোগ দিল দোকানদার। প্রায় রাতেই ভালো না লাগলে সাদিদ তিয়ানাকে নিয়ে লং ড্রাইভে বের হয় এবং তা তাদের দুজনের সিক্রেট। তাদের দলে এ সময় অন্য কাউকে নেওয়া হয় না, শুধু দুজনে। তিয়ানা এই সময় তার পাপাকে মনের সব কথা বলে। মজনু মিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে তারা। মজনু মিয়া খুব মজার মানুষ, তাকে তিয়ানা খুব পছন্দের। গল্প শেষ চা খেয়ে গাড়িতে যায় তারা। তিয়ানা বলল, পাপা, তোমাকে একটা সিক্রেট কথা বলার ছিল। সাদিদ হেসে বলল, এখনো বলনি? নতুন সিগারেট নাকি? তিয়ানা মন খারাপ করে বলল, হ্যাঁ। কি? পাপা, আই মিন লাভ। গাড়ি থামিয়ে ফেলে সাদিদ। হতবাক হয়ে যায় সে। বাবার থমথমে মুখ দেখে ভয় পেয়ে যায় তিয়ানা। শুকনো ঢোক গিলে সে। সাদিদ মেয়েকে ভয় পেতে দেখে হাসে। হেসে বলল, আমাকে কি হিটলার বাবা মনে হয়? তিয়ানার কথার মানে বুঝতে পেরে মাথা নাড়িয়ে না বুঝালো। সাদিদ হেসে হেসে বলল, তাহলে মুখ কাঁদো কাঁদো বানিয়ে রেখেছো কেন? তিয়ানা কিছু বলে বাবার দিকে তাকিয়ে থাকে। সাদিদ বলল, কার প্রেমে পড়েছো? গলা শুকিয়ে যায় তিয়ানার। এবার কি বলবে? সে মেঘালয়কে ভালোবাসে। এটা জানলে পাপা কেমন রিয়াক্ট করবে? ছোট ছোট স্বরে বলল, মেঘ ভাইয়া পাপা। সাদিদের মুখের হাসি স্বরে গিয়ে থমথমে ভাব চলে আসে তার। মেঘ ভাইয়া পাপা। সাদিদের মুখের হাসি থেমে গিয়ে থমথমে ভাব চলে আসে। কিছু না বলে ড্রাইভ করতে থাকে সে। তিয়ানা বাবার থমথমে ভাব দেখে ঘাবড়ে যায়। ভয় হচ্ছে তার, কি এরপর কি হবে? চিন্তা হয় তিয়ানার পাপ্পাকে বলে সে ভুল করলো না তো? কিন্তু সে তো সব সিক্রেট, সব গুরুত্বপূর্ণ কথা পাপার সাথে শেয়ার করে। তাছাড়া এটা তো তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট। দাঁত দিয়ে নখ খুঁটে তিয়ানা, এটা তার বদ অভ্যাস বলা চলে। কোনো বিষয়ে চিন্তা হলে নখ খাওয়া তার অভ্যাস, এবং এই অভ্যাসের জন্য তাকে তুলিকা ও মেঘালয়ের কাছে অনেক মার খেতে হয়েছে ছোটবেলায়। যেখানে তার ভাইয়া পাপা তাকে কিছু বলতো না, সেখানে মেঘালয় সবসময় এক অদৃশ্য অধিকার খাটে তার উপর। ভয়ে পেটে গ্রুম গ্রুম করছে তিয়ানার। ভয়ে ভয়ে ডাকলো, পাপা। সাদিদ কোনো উত্তর না দিয়ে ড্রাইভ করতে ব্যস্ত। নিরাশ হয় তিয়ানা। অসহ কণ্ঠে বলল, আই এম সরি পাপা, আমি রিয়েলাইজ করেছি এটা খুব খারাপ হয়েছে, কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি কি করে আমার মনে মেঘ ভাইকে নিয়ে এমন ফিলিংস আসছে। আমি তো তাকে এক প্রকার সহ্যই করতে পারতাম না পাপ্পা। সেখানে ভালোবেসে ফেলাটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড আর লজ্জাকর ব্যাপার। আমি নিজে খুব হীনমন্যতায় ভুগছি পাপা। এখন যদি তুমিও। থেমে যায় তিয়ানা। গলা আটকে আসে তার। কান্নারা গলা ভেদ করে বের হয়ে আসতে চাচ্ছে। কান্না আটকানোর জন্য ঢোক গেলে তিয়ানা। গলা জ্বলে ওঠে তার। চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিজেকে অসহায় লাগছে তার। এমন আজব ফিলিংস কেন হলো তার? তাও মেঘালয়ের জন্য। আরও তো কত ছেলে ছিল হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট, কই তাদের জন্য তো কোনো ফিলিংস আসেনি তার মনে। মেঘালয়ের বেলায় কেন হলো এটা? খুব কি ক্ষতি হতো যদি এটা না হতো? আজ তার পাপা যখন মেনে নিতে পারেনি, মেঘালয় কখনো জানলেও মেনে নেবে না, উল্টো তাকে মেরে দেবে। এক সপ্তাহ যাবৎ পরিবারের কারোর সাথে কথা বলা বাদ দিয়েছে তিয়ানা, বিশেষ করে মেঘালয়ের সাথে। কথা পর্যন্ত বলে না সে, এবং তার মুখোমুখিও হয় না। সেই ঘটনার পর সাদিদ তাকে আর কিছু বলেনি, বরং তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যা তিয়ানার জন্য খুব দুঃখজনক। পাপা তার বেস্ট ফ্রেন্ড, সেখানে যদি পাপাই তার সাথে কথা না বলে, তবে তার বাড়িতে থেকে কি লাভ? তাই বাড়িতেও খুব একটা থাকে না সে।
দিনের বেশিরভাগ সময় ভার্সিটিতে কাটায় সে। ভার্সিটির পাশের লেকে পা ডুবিয়ে বসে আছে তিয়ানা। আজকাল মন ভালো থাকে না তার, সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও একটা চলে যেতে ইচ্ছে করছে। কষ্ট হয়, দুঃখ হয় তার। পাপাও বুঝলো না তাকে, তার অনুভূতিকে। সে কখনো মুখ ফুটে মেঘালয়কে তার অনুভূতির কথা জানাতে পারবে না, কারণ সে জানে মেঘালয় তাকে শুধু এবং শুধুমাত্র বোন ভাবে। বুকের ভিতর যন্ত্রণা হয় তিয়ানার, মনে হচ্ছে বুক পুড়ে যাচ্ছে, একটু পানি দরকার সেখানে। কেঁদে দেয় তিয়ানা। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তাকায়। অবন্তীকে পাশে বসতে দেখে কপাল কুঁচকায় তিয়ানা, তবে কিছু না বলে লেকের পানি দেখতে থাকে। তিয়ানা রাগ না করায় অবাক হয় অবন্তী, একটু বেশি অবাক হয়। সেই ঘটনার পর তিয়ানা তাকে সহ করতে পারত না। আজ পাশে বসায় তিয়ানা তাকে কিছু বলল না। অবাক করা বিষয়, তিয়ানাকে ভালো করে লক্ষ্য করে অবন্তীর চোখ মুখ ফুলে গেছে কেমন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানাকে উদ্দেশ্য করে বলল, তোর পাশে বসলাম, তার জন্য আমাকে বকবি না? না। গম্ভীর স্বরে উত্তর দেয় তিয়ানা। তোর মন খারাপ? তেমন কিছু না। মৃদু হাসি অবন্তী, হেসে বলল, আমার কাছ থেকে লুকাচ্ছিস? তোর মুখ দেখে আমি তোর মনের কথা বুঝতে পারি। হালকা হাসে তিয়ানা। অবন্তীর দিকে ফিরে তার চোখে চোখ রেখে প্রশ্ন করে, একটা প্রশ্নের উত্তর দিবি? কি বল? আমার সাথে অমনটা করেছিলি কেন? আমার সাথে বেইমানি করেছিস কেন? তুই তো আমার বন্ধু ছিলি, কি করে পারলি সেটা করতে? চোখের কোণে জল আসে অবন্তীর, গলা ধরে আসে তার। নিজেকে সামলে বলল, আমি ভাবতে পারিনি তিনু এমন কিছু হবে। বিশ্বাস কর, আমি তোর সাথে বেইমানি করিনি। তুই তো আমার আমার বেস্ট ফ্রেন্ড, আমার জান। তোর সাথে কি করে আমি বেইমানি করব বল? আমি তা স্বপ্নেও ভাবতে পারি না কখনো। 3 বছর পর আজ তিয়ানার খুব ইচ্ছে করলো অবন্যের থেকে আসল কারণ জানতে, একটা সুযোগ তাকে দিতে। চোখের কোণের জল মুছে বলল অবন্তী, তুই তো জানিস শুভ ভাইয়া আমার মামাতো ভাই। সে যখন বলল তোকে ভালোবাসে, সেটা তোকে জানাতে চায়। প্রথমে আমি তার কথা গুরুত্ব দিইনি, কিন্তু শুভ ভাইয়া প্রায় আমাদের বাড়িতে আসতো, আমাকে অনেক রিকোয়েস্ট করতো। আমি ভাবতাম ভাইয়া হয়তো ফ্লার্টিং করছে, কিন্তু ভাইয়া সিরিয়াস ছিল। এমনকি তোর জন্য সুইসাইড অব্দি করতে যাচ্ছিল। ছোট ছিলাম, বুঝতে পারিনি সেটা একটা চাল ছিল। ভাইয়ার কথা মেনে নেই, তবে শর্ত ছিল তুই যদি ভাইয়ার প্রপোজ একসেপ্ট না করিস তাহলে আমার কিছু করার নেই। ভাইয়া একটা হোটেলে রুম বুকিং করে রুমটাকে সাজিয়ে নাকি কেক কেটে তোকে সারপ্রাইজ দেবে, তাই তোকে ওই হোটেলে নিয়ে এসেছিলাম। তোকে রুমে দিয়ে আসার পর আমার ফোনে কল আসে, আমার ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ছুটে হসপিটালে চলে যাই। আমি কখনো বুঝতে পারিনি শুভ ভাইয়া এত নিচে নামবে। সেদিন তোর কাছে ফেরার আমার কোনো উপায় ছিল না তিনু। সেদিন হসপিটালে আমি পৌঁছানোর আগে আমার ভাইয়া মারা গিয়েছিল। কথা শেষ করে কাঁদতে থাকে অবন্তী। সব শুনে নির্বাক হয়ে যায় তিয়ানা। সেদিনের কথা ভাবলে আজব হয়ে কেঁপে ওঠে তিয়ানা। অবন্তী তাকে রুমে শুভর সাথে একা রেখে যাওয়ার পর আর ফেরেনি। সে যখন শুভর করা প্রপোজ অ্যাকসেপ্ট না করে তাকে ফিরিয়ে দেয়, তখন সুযোগ পেয়ে শুভ তাকে মলেস্ট করার চেষ্টা করে। ঠিক সময় তিলাত চলে আসায় সে যাত্রায় তিয়ানা বেঁচে যায়। তিলাতের ফ্রেন্ড নাকি তিয়ানাকে হোটেলে যেতে দেখে তাকে জানিয়েছিল। সেদিন শুভকে মেরে প্রায় আধমরা করে ফেলেছিল তিলাত। সেদিনের পর ভয়ে একটা ট্রমার মধ্যে চলে যায় তিয়ানা। 17 বছর বয়সে অমন একটা বাজে ঘটনা তার কিশোরী মন খুব বাজেভাবে দাগ কাটে। তবে সে সময়ে তিলাত তাকে আগলে নেয়। এমনকি আজ অব্দি ওই ঘটনার কথা কেউ জানতে পারেনি। তিলাত কাউকে জানতে দেয়নি, আর না তিয়ানাকে জানাতে দিয়েছে। অবন্তীকে কিছু না বলে উঠে চলে যায় তিয়ানা। তিয়ানার যাওয়ার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে ভারী শ্বাস ফেলে অবন্তী। রাত 8টা প্রায়। সারাদিন বাইরে কাটিয়ে বাড়ি ফিরেছে তিয়ানা। বাইক পার্ক করে বাড়িতে ঢুকে দেখে বাড়ি বিয়ের বাড়ির মতো সাজানো। বেশ অবাক হয় তিয়ানা।
ড্রয়িং রুমে গিয়ে বাড়ির সবাইকে একজোট হয়ে বসে থাকতে দেখে আরও একবার অবাক হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে মাকে প্রশ্ন করলো, আজ কি মাম্মাম? তোমার বিয়ে। হোয়াট? বিস্মিত হয় তিয়ানা। তার বিয়ে সে নিজেই জানে না। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে পড়ল। এসব মজার কোনো মানেই হয় না পাপা। আমি আমার ঘরে যাচ্ছি। মাম্মা মামাকে কেউ না ডাকবে না, একা থাকতে চাচ্ছি। কথা শেষ করে নিজ ঘরে দিকে যায় তিয়ানা। তার যাওয়ার দিকে তাকিয়ে তিলাত বলল, আজ তোর বিয়ে, এটা সত্যি তিনু? থেমে যায় তিয়ানা। রাগের শরীর জ্বলে ওঠে তার। রাত বিরাতে এসব কি ধরনের ফজলামি হচ্ছে তার সাথে? পাশে থাকা ফুলদানির টপ ফেলে দেয় রাগে, চেঁচিয়ে বলল, হচ্ছেটা কি এসব? আমি এসব নিতে পারছি না ভাইয়া। কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আমি সবে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার পুরো লাইফ পড়ে আছে। আমার একটা ক্যারিয়ার আছে। গম্ভীর মুখে বলল সাদিদ। বিয়ের পরও কেরিয়ার নিয়ে ভাবা যাবে। তিয়ানার মাথায় দ্বিগুণ রাগ উঠে যায়। দরজার অন্য পাশে থাকা ফুলদানি তুলেও ছুঁড়ে মারে ফ্লোরে। তবে বাসার সবাই তাতে নিশ্চুপ, যেন কিছুই হয়নি এমন ভাব বিরাজমান সবার মধ্যে। তাতে দ্বিগুণ রাগ বেড়ে যায় তিয়ানার। রেগে বলল, হচ্ছে কি এসব? মাম্মিম হচ্ছে কি এটা? মমিতাকে উদ্দেশ্য করে, বাবার কথায় রাজি হয়ে যাও তিয়ানা, তোমার ভালোর জন্যই বলছেন তিনি। রাগে কান্না চলে আসে তিয়ানার। সবাই তাকে একই কথা বলে যাচ্ছে। আশেপাশে তাকায় তিয়ানা। না, মেঘালয়ের দেখা নেই। এখন কি করবে সে? নিজের পাপার উপর রাগ হয় তিয়ানের। যেখানে সে নিজের বোনের কথা পাপাকে জানালো, জেনেও কেন এমনটা করছে পাপা? অসহায় চোখে অভিকের দিকে চেয়ে বলল, পাপ্পা সবার মতো তুমিও বলবে মেনে নিতে? মাম্মিমকে যেখানে তার পড়াশোনা শেষের দিকে বিয়ে করেছো, সেখানে আমার সাথে কেন এসব হচ্ছে? অভিক শান্ত কণ্ঠে উত্তর দেয়, যা হচ্ছে সব মেনে নাও। আমরা তোমার খারাপ চাই না। তুমি খুশি হবে, সুখী হবে। অভিকের উত্তরে আশাহত হয় তিয়ানা। তুলিকার দিকে চেয়ে বলল, আম্মু এখন তুমিও বলবে যা হচ্ছে মেনে নিতে? উত্তরের আশা না করে বলল তিয়ানা, ওকে ফাইন, আমিও বলছি আমি কোনো বিয়ে টিয়ে করবো না। এটা আমার লাইফ, আর আমার লাইফ আমি কিভাবে লিড করব সম্পূর্ণ আমার ব্যাপার। আমি অ্যাডাল্ট পারসন, দরকার হলে আমি বাড়ি ছাড়বো। তাই বলছি এই কাজী টাজি বিয়ে বিদায় করো। নিজের ঘরে চলে যায় তিয়ানা। সাদিদ তার উদ্দেশ্য করে বলল, তাহলে আমিও তোমায় ত্যায্য সন্তান করব। আমি তাদের কথা দিয়েছি। সাইদ রহমান নিজের কথার খেলাপ করে না। থমকে যায় তিয়ানা। মাথা ঘুরে ওঠে তার। সামান্য এক বিয়ের জন্য পাপা তাকে ত্যায্য সন্তান করার কথা অব্দি বলল। মুখ ফুটে টু শব্দ বের করলো না তিয়ানা। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পিছন ফিরেও সাদিদকে দেখে না। সাদিদ ঠান্ডা স্বরে তুলিকাকে বলল, তিয়ানাকে রেডি করে নিয়ে আসো। নিজ ঘরে ফুলে সাজানো বিছানায় বসে আছে তিয়ানা। কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে। কে সে, কি নাম, কিছুই জানে না সে। কাজী তখন বললেও কানে নেয়নি সে। তার চোখ শুধু মেঘালয়কে খুঁজে বেরিয়েছে। পাশে বসা লোকটাকে দেখার বিন্দুমাত্র আগ্রহ বা ইচ্ছে তার জাগেনি। যেখানে সে নিজের পছন্দে সবকিছু করেছে তার লাইফের, সেখানে নিজের লাইফ পার্টনার সে নিজে বেছে নিতে পারছে না। কারো সাথে এক বিন্দু কথাও সে বলেনি, শুধু একটা শব্দ কবুল বলা ছাড়া। দরজা খোলার শব্দে কেঁপে ওঠে তিয়ানা, তবে নিজের অবস্থান পাল্টায় না। আর না চক্ষু তুলে মানুষটিকে দেখে। দেখে কি হবে? যাকে চেনে না জানে না, কি করে তাকে মেনে নেবে সে? মেঘালয়কে ভুলে কান্না পায় তিয়ানার। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে ফুসলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করলি কি করে? কষ্ট মরে যায় অবস্থা তিয়ানার। এরই মধ্যে হঠাৎ মেঘালয়ের কণ্ঠ শুনে বেকুব হয়ে যায় তিয়ানা। চোখ তুলে সামনের লোকটিকে দেখে মুখ হা হয়ে যায় তিয়ানার। মেঘালয় তার দিকে বাম ভুরু কুচকে বিরক্তি নিয়ে তাকিয়ে কয়েকবার চোখ পিটপিট করে তাকায় তিয়ানা। মেঘালয়ের বিরহে ভুল দেখছে না তো? ভালো করে চোখ ডোলে তাকিয়ে দেখে ভুল না, স্বয়ং মেঘালয় তার সম্মুখে বিয়ের শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরে দাঁড়ানো। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় তিয়ানা। মেঘালয় মাথায় পাগড়ি খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল, স্ট্যাচু হয়ে আছিস কেন? আমায় জীবনে দেখিসনি নাকি আমার নতুন রূপ বের হয়েছে? থতমত খেয়ে যায় তিয়ানা। আমতা আমতা করে বলল, তুমি সত্যিই মেঘ ভাইয়া? না, তোর বর। আমি কি স্বপ্ন দেখছি ভাইয়া? মেঘালয় তিয়ানার কপালে টোকা দিয়ে বলল,
শুধু স্বপ্ন না দিবা, স্বপ্ন দেখছিস। হত বিম্বলিত হয়ে যায় তিয়ানা। কি হচ্ছে এসব? কথা শেষ করে বিছানায় আরাম করে বসে মেঘালয়। বিছানার উপর পা তুলে পায়ের কেস খুলতে থাকে সে। ততক্ষণে তিয়ানা বিস্মিত ভাব কাটিয়ে হতবম্ব কণ্ঠে চেঁচিয়ে পড়ল, ভাইয়া আপনি আমার ঘরে কেন? আমার জামাই কই? তিয়ানার চিৎকারে বিরক্ত হয় মেঘালয়। বিছানায় সোজা টান টান হয়ে শুয়ে পড়ল। তোর সামনে। আহাম্বক হয়ে যায় তিয়ানা, বলল, মানে? বলদ, আমায় দেখে বর্বর লাগে না নাকি বরের রোল প্লে করতে হবে বাসর ঘরে রোম্যান্স করে? থতমত খেয়ে যায় তিয়ানা, হতবাক হয়ে বলল, ভাইয়া আপনি আমার জামাই? ডান হাতের তালু দিয়ে কপাল টাকায় মেঘালয়, বলল, এই জন্যই তোকে আমি বিয়ে করতে চাইনি। বউ যদি কথায় কথায় ভাইয়া ভাইয়া করে তাহলে বউ বউ ফিলিংস না পেয়ে বোন বোন ফিলিংস পেতে হবে। আমার বোন না, বউ চাই। আমার বাপ যে কেন বুঝলো না? মেঘালয়ের বকা আমলে নেয় না তিয়ানা। সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে। কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার। মেঘালয়ের সাথেই যখন তার বিয়ে, তাকে কেন জানানো হয়নি? মেঘালয় তার দিকে তিয়ানাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় থাপ্পড় মেরে বলল। এই উজবুক। রাগ হয় তিয়ানার, রেগে বলল। ভাইয়া। মেঘালয়ে আবার মারে তাকে। চক্ষুষ পাকিয়ে তাকায় তিয়ানা। তাকে পাতা না দিয়ে বলল মেঘালয়, যতবার ভাইয়া ডাকবি ততবার মায়ের খাবি। আমি নিজের বইয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারবো না। এত ভদ্রলোক আমি নই। মেঘালয়ের মুখ থেকে বউ শব্দটা শুনে শিউরে ওঠে তিয়ানা। মেঘালয়ের দিকে থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায়। হঠাৎ লজ্জা লাগছে তার। মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল, তিনু, তুই কি লজ্জা পাচ্ছিস? মেঘালয়ের ঠোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার। মুখ কাচুমাচু করে ফেলে সে। মেঘালয় বলল, এভাবে বসে না থেকে স্বামী সেবা কর। আমার পা টিপে দে তো। দুঃখী কণ্ঠে বলল মেঘালয়। কোনোদিন তো বোন হিসেবে এক গ্লাস পানি গড়িয়েও দিসনি। এখন কপালে কে আছে কে জানে। এখন তো বোন থেকে সোজা বউতে চলে গেছস। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছস। তিয়ানা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মেঘালয়ের দিকে। সে কখন ফাঁসালো? মেঘালয় তিয়ানার তাকানো দেখে নিজের দিকে চেয়ে পাঞ্জাবি টেনে টুনে শুয়ে থেকে উঠে আসন পেতে বসে সন্দেহ নিয়ে বলল, তোর চোখ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তিনু। তোর দৃষ্টি আমার ঠিক ভালো ঠেকছে না। জানিস তো এমন করে কারা চায়? যারা লুচুমে নিরহ ছেলেদের দিকে তাকিয়ে থেকে তাদের চোখ দিয়ে ধর্ষণ করে। তোর দৃষ্টিও আমার তেমন লাগছে। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে। পরক্ষণে কিছু একটা ভেবে তার দিকে ফিরে পুরো হেসে বলল, আপনি তো আমার জামাই হন। মাত্র বিয়ে হয়েছে আমাদের, তো আমি আমার জামাইয়ের দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকতেই পারি, তাতে আপনার কি? বলেই ভুরু নাচায় তিয়ানা। তিয়ানার বলা জামাই সম্বন্ধে ঠোঁটের কোণে হাসি ফুটে মেঘালয়ের। ডান হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বাঁকা হাসে মেঘালয়, বলল, রাইট, ভেরি রাইট কথা। তিনু রানী অবশ্যই তার জামাইকে দেখবে, তাতে আমার কি? তাহলে মেঘালয়ও তো তার বউকে নির্লজ্জের মতো দেখতে পারে। তিয়ানার দিকে ঝুঁকে তার দুটো সাইডে হাত রেখে বলল মেঘালয়। হতবম্ব হয়ে যায় তিয়ানা। ভয়ে ভয়ে মেঘালয়কে দেখে সে। মেঘালয় ক্রু হেসে বাম ভুরু কুটি করে তার দিকে চেয়ে আছে। ভয়ে পিছিয়ে খাটের সাথে লেগে বসে তিয়ানা। তিয়ানাকে ভয় পেতে দেখে দুষ্টু হাসে মেঘালয়, বলল, তাই না? আজ মেঘালয়ের নতুন বউকে লাল শাড়িতে বসে যে বেশ আবেদনময় লাগছে। মেঘালয়ের এখনো কথায় কেঁপে ওঠে তিয়ানা। লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন। হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে পা গুটিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে তিয়ানা। হাসে মেঘালয়। হাসি থামিয়ে তিয়ানার ভীতু মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয় সে। বদ্ধ রুমে মেঘালয় হাসির ঝংকার শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তিয়ানার। বুক কেঁপে ওঠে তার। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তিয়ানা। মেঘালয় অপলক চোখে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে। এগিয়ে যায় তিয়ানার দিকে। তার ঘাড়ের কাছে মুখ নিয়ে শ্বাস টেনে স্মেল নেয়। মেঘালয় এত কাছে আসতে শ্বাস আটকে যায় তিয়ানার। মুঠোয় থাকা বিছানার চাদর খামছে ধরে সে। এ কেমন অনুভূতি তার, যে অনুভূতির তাড়নায়
সে শ্বাস নিতে উঠতে পারছে না। তিয়ানার থেকে সরে আসে মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার খোপা করে থাকা কোমর অবধি লম্বা চুলগুলো খুলে দেয় সে। লাল জর্জেট শাড়ি গায়ে জড়ানো, সাথে খোলা চুলে অন্যরকম সুন্দর লাগছে তিয়ানাকে। তিয়ানার এমন রূপ দেখে বুকে তোলপাড় শুরু হয় তার, তবে চোখ সরায় না সে। বহু প্রতীক্ষার পর তার সামনে বধূ বেশে বসে আর থাকা মেয়েটাকে নিজের নববধূ রূপে পেয়েছে সে। মেঘালয়ের সারার শব্দ না পেয়ে চোখ খোলে তিয়ানা। তার দিকেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয়। দুজনের চোখে চোখে মিলে যায়। মেঘালয়ের তুখর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুক কেঁপে ওঠে তিয়ানার। আজ বড্ড অচেনা মেঘালয়কে দেখছে সে। এত দিনের চেনা মেঘালয়ের সাথে আজকের মেঘালয়ের বড্ড অমিল খুঁজে পাচ্ছে তিয়ানা। আমার বউকে আমি একবার ছুঁয়ে দিতে পারি? ভাবনায় ব্যস্ত তিয়ানার কানের শব্দগুলো পৌঁছানো মাত্র চমকে ওঠে মেঘালয়। কি দেখে সে? তিয়ানাকে ভীতু চোখে তাকাতে দেখে স্তিমিত ফিরে পায় মেঘালয়। কি হচ্ছে বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিয়ানার থেকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তিয়ানাকে একান্ত নিজের করে পেতে ইচ্ছে করছে তার। কই, আগে তো কখনো এমন অনুভূতি হয়নি তার। তাহলে আজ কেন? সম্পর্কটা পবিত্র বলে কি হবে হয়তো। তিয়ানাকে লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। তিয়ানার থেকে সরে গিয়ে দম করে বিছানায় শুয়ে পড়ে। মেঘালয় সরে যাওয়াতে আটকে থাকা শ্বাসটা ফেলে তিয়ানা। এতক্ষণ শ্বাস আটকে দম মেরে বসেছিল সে। মেঘালয় তার কাছে আসাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, তবে খারাপ না, ভালো লাগার মিষ্টি অনুভূতি। মেঘালয়ের সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। কেন এমন অনুভূতি হচ্ছে? মেঘালয় আজ তার স্বামী বলে কি? স্বামী? মেঘালয় তার স্বামী, তার বর। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিয়ানার। বুকের ভিতর খুব খুব খুশি খুশি অনুভূত হয় তার। হঠাৎ থমকে বলল মেঘালয়। থম মেরে বসে না থেকে পা টিপে দে আহম্মক। মেঘালয়ের ধমকে লাড্ডু ফুটে ওঠা মন চুপসে যায় তিয়ানার। এতক্ষণ যে খুশি অনুভব হচ্ছিল তা এখন তেতো লাগছে তিয়ানার। খারুসটা নিজের রূপে ফিরে আসছে। চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। তা দেখে হাই তুলে বলল মেঘালয়। চোখ তাকাবি তো স্বামীর নির্যাতনের মামলা ঠুকে দেব তোর বিরুদ্ধে। বউ হইছিস আর জামাই সেবা করবি না তা হওয়ার নয়। মুখ বাঁকিয়ে বলে তিয়ানা। আপনার বউ হতে আমার বইয়েই গেছে। নেহাত পাপা আমায় জোর করে বিয়ে দিয়েছে, নয়তো আপনার মতো খারুসকে তিয়ানা রহমান বিয়ে করতো না। কপাল কুঁচকে তাকায় মেঘালয়, ব্যঙ্গ করে বলল। ওরে আমার মহারানী ক্লিওপেট্রা, আপনাকে বিয়ে করার জন্য হেদিয়ে মরেছি যেন। তোরা বাপ মেয়ে কালো জাদু করেছিস আমার উপর, সাথে যোগ দিয়েছে আমার বাপ আর বন্ধু নামক শালাটা। ফুঁসে ওঠে তিয়ানা, আঙুল নাচিয়ে বলল। আমার পাপ্পি আর পাপাকে কিছু বললে তো খবর আছে। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আর আমার ভাইয়া নামক শত্রুটা মিলে আমায় চিপায় ফালাইছেন। মুখে তা বললেও তিয়ানা খুব ভালো করে জানে এটা তার পাপ্পা আর পাপির কাজ। কিন্তু নিজের ইমেজ তো এই খারুসটার সামনে নষ্ট করা যাবে না। ওরে আমার সুন্দরী রানী ক্লিওপেট্রা আসছে যে তাকে ফাঁসাতে হবে আমায়। শোন, তোর মতো হাজারটা মেয়ে আমার পিছনে ঘুরে। নেহাত তোর বাপ আমাকে এত করে রিকোয়েস্ট করে বলল আমাদের মেয়ে দেখতে। মাশাল্লাহ পেতনি, বাইরে তো আর দেয়া যাবে না। দেখা যাবে তোর এই পেতনি মার্কার চেহারা দেখে বাসরাতেই তোর বর হার্ট ফেল করে মরবে। কিন্তু আমি বিয়ে করলে সেটা হবে না, কারণ তোর এই পেতনি চেহারাটা আমি তোর জন্ম থেকে দেখে আসছি। তাই আমি করলাম, ঘরের মেয়ে তো ফালাইয়া দেওয়া যায় না, কি আর করার, আমার গলাতেই ঝুলাই। ফোঁস করে ওঠে তিয়ানা, রাগে দাঁতে দাঁত চেপে বলল। আমি পেতনি? আমায় দেখলে আমার বর হার্ট ফেল করবে? শুনুন, আমি যদি একবার হ্যাঁ বলি না, আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। মেঘালয় হেসে ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, তা তো প্রমাণ দেখতেই পাচ্ছি। লিটন দা কি যেন কবিতা লিখছিল, ইহা মনে পড়েছে। ও তিনু তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু, তুমি কেন দেখছো না? কেন ভালোবাসছো না? ও তিনুরে কেন বোঝো না আমার তিনুরে? রেগে মেঘালয়ের গলা চেপে ধরে তিয়ানা। হো হো করে হেসে ওঠে মেঘালয়। তিয়ানার হাত ধরে গলা ছাড়িয়ে তিয়ানাকে পিছনে মুড়িয়ে তার হাত মুচড়ে ধরে মেঘালয়। তিয়ানার পিঠে মেঘালয়ের বুকে গিয়ে লাগে।
ফোঁস করে ওঠে তিয়ানা। নিজের সমস্ত শক্তি ব্যয় করে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চুপ মেরে শান্ত হয়ে যায় সে। শব্দ করে হাসে মেঘালয়। পেছন থেকে ঝুঁকে তিয়ানার দিকে তাকিয়ে হেসে বলল, কি তিনুরানি? ও সরি, সুন্দরী মহারানী কিওপ্লেট্রা এনার্জি শেষ? দুঃখী দুঃখী চোখে মেঘালয়কে দেখে তিয়ানা ফুপাতে থাকে সে, তবে কান্না আসছে না। বাম ভুরুকুটি করে মেঘালয় বাঁকা হেসে তিয়ানার কানের কাছে মুখ নিয়ে দুষ্টু কণ্ঠে ফিসফিস করে বলল, তিনু, বুঝতে পারছিস তোর আর আমার আজ বিয়ে হয়েছে? তুই আমার বউ, আজ আমাদের বাসর রাত। বিছানা দেখ ফুল দিয়ে সাজানো। আমার না কেমন বাসর বাসর ফিলিংস হচ্ছে। মেঘালয়ের বলা শব্দগুচ্ছগুলো তিয়ানার কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই তিয়ানার হেঁচকি উঠে যায়। হেসে দেয় মেঘালয়। হাসতে হাসতে তিয়ানাকে ছেড়ে বিছানায় শুয়ে পড়ে সে। তিয়ানা ফ্যাল করে মেঘালয়ের হাসি মুখের দিকে চেয়ে থাকে। মেঘালয়ের হাসি দেখে তিয়ানার হেঁচকি থেমে যায়। হঠাৎ মনে হলো তিয়ানার বেশ কয়েক বছর পর আজ প্রথম মেঘালয় তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। তিয়ানা তার কিশোরী বয়স থেকে দেখে আসছে মেঘালয় তার সাথে ধমক ছাড়া কথা বলতো না, কেমন একটা দূরত্ব রেখে চলতো, এমন যে সে কোনো ছোঁয়াচে রুগী, তার ছোঁয়া লাগলে ক্ষতি হয়ে যাবে খারুস্টার। তিয়ানাকে ফ্যাল চোখে চেয়ে থাকতে দেখে দুষ্টু হাসে মেঘালয়। তিয়ানার হাত টান দিয়ে তার পাশে শুয়ে দেয়। মেঘালয় শোয়া থেকে উঠে হালকা তিয়ানার দিকে ঝুঁকে বাঁকা হেসে ভুরু নাচিয়ে বলল, শুরু করি বাসর? মেঘালয়ের কথায় পেটে মোচড় দিয়ে ওঠে তিয়ানার। আমতা আমতা করে তোতলে বলল, মানে? তিয়ানার ঘাড়ের কাছে মুখ নেয় মেঘালয়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিদ্যমান। বলল, বিয়ে করলাম আর বাসর করব না তো হয় না? তিয়ানা কাদো কাদো মুখ করে মেঘালয়কে ঠেলে শোয়া থেকে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেঘালয়ের গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছিল। নাম না জানা অনুভূতিতে শ্বাস আটকে যায় তার। প্রথম কোনো পুরুষ তার এত কাছে, যে কিনা তার স্বামী। মেঘালয়কে আর চোখে দেখে কাদো কাদো কণ্ঠে বলল, আপনি এত স্বাভাবিক কেমনে ভাইয়া? এই জীবনে আমি আপনারে এমন ভালো মিষ্টি মিষ্টি কথা আমার সাথে অন্তত বলতে দেখিনি। আপনার মুখে কথাগুলো হঠাৎ তেতো থেকে মধুতে কেমনে পরিণত হলো? নিশ্চয়ই কোনো মতলব আছেন আপনাকে বিয়ে করছি বলে। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, আমি কিচ্ছু জানি না। আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমি এটাও জানতাম না বর আপনি। মেঘালয় চোখ কুঁচকে তাকিয়ে থাকে তিয়ানার দিকে। তিয়ানা খানিকক্ষণ ভেবে কনফিউজড হয়ে বলল, ভাইয়া, আমাকে না হয় সবাই জোর করেছে, আপনি রাজি হয়েছেন কেন? থতমত খেয়ে যায় মেঘালয়। তিয়ানার থেকে দৃষ্টি সরিয়ে অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে সে। তিয়ানা হতবম্ব হয়ে মেঘালয়ের দিকে চেয়ে থাকে। মেঘালয় তিয়ানার দিকে ফিরে হাই দিয়ে বলল, ঘুমিয়ে পড় তিনু, আমার খুব ঘুম পাচ্ছে। তিয়ানা সন্দেহ নিয়ে বলল, কিন্তু আমার উত্তরটা? কথার উত্তর দেয় না মেঘালয়। ঘুমের ভান করে মটকা মেরে শুয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে তিয়ানা পলকহীনভাবে তার পাশে ঘুমিয়ে থাকা মেঘালয়কে দেখছে সে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে, যা একটু পর ভেঙে যাবে। বিশ্বাস করতে পারছে না তিয়ানা মেঘালয় তার পাশে তার বিছানায় ঘুমিয়ে আছে। দুজন এক ঘরে একসাথে বৈধভাবে রাত কাটাচ্ছে। অবিশ্বাস্য ঘটনা। তিয়ানা কখনো কল্পনাও করেনি যে এই দিনটা সত্যি সত্যি তার জীবনে আসবে। মেঘালয় তার স্বামী। বুকের ভিতর তোলপাড় শুরু হয় তিয়ানার। অন্য এক অনুভূতি যার সাথে সে পরিচিত না। একটু সংকোচ, একটু ভালো লাগা, আরো আরো অনেক অনেক অনুভূতি সে বোঝাতে পারছে না। বুকে যন্ত্রণা হচ্ছে, তার কেমন যেন জ্বলছে, শ্বাস আটকে যাচ্ছে। অতি উত্তেজনায় খুশিতে বিড়বিড় করে বলল তিয়ানা, আপনি সত্যি এখন আমার স্বামী? শুধু আমার বিশ্বাস হচ্ছে না। আমার পেটের ভেতর কেমন গুরুম গুরুম করছে। দেখুন, আমি শ্বাস নিতে পারছি না। এমন কেন এই অনুভূতি? আচ্ছা, আপনারও কি এমন হচ্ছে? শুনুন, আমি না সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। কি করি বলুন তো? আপনার সাথে এক বিছানায় একসাথে শুতে আমার লজ্জা লাগছে। কই, আপনার তো তেমন হচ্ছে না। পুরো নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এখানে আমি দম বন্ধকর অনুভূতিতে পিষ্ট হচ্ছি। থ্যাঙ্কস আমার মেয়ের অনুভূতিটা বোঝার জন্য। সিগারেট শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু ব্যালকনি থেকে বাইরে ফেলে দেয় সাজিদ। তুলিকার কথার উত্তরে তাচ্ছিল্য হাসে সে। তুলিকার দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলল, তিয়ানা, আমার আর তিয়াসার
মেয়ে তোমার নয়। তাছাড়া আমি তুমি নই যে কারো অনুমতি বুঝবো না আর তার অনুমতির মূল্যায়নও করব না। নিজেরা ঠিক মনে করব তাই করব। ওপাশের মানুষটা কি করে বাঁচবে সেই দিকে লক্ষ্য রাখবো না। তোমার মতো স্বার্থপর নই আমি। সাদিতের প্রথম বলা বাক্য শোনা মাত্র বুকের ভিতর খাখা উঠে পড়ে ওঠে তুলিকার। তবে পরে বলা বাক্য শুনে হাসে সে, হেসে বলল, এমন তো না তুমি অসুখী ছিলে, ভালোই তো ছিলে আমার বোনকে নিয়ে, তাহলে বাঁচবে না কেন? দুটো সন্তানও জন্ম দিয়েছো, তারা তো আর আকাশ থেকে পড়েনি। নাকি তুমি চিনতেই পারোনি তুলিকা নয় তিয়াশার সাথে ঘর করছো? এই তোমার ভালোবাসা? তুলিকার এখনো কথায় রাগ ওঠে সাদিতের। তুলিকার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে হিসিয়ে বলল, আমার ভালোবাসা নিয়ে অন্তত তোমার মুখ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না। তুমি এবং তোমার বোন দুজনেই বেঈমান, সুবিধাবাদী, স্বার্থপর, যারা শুধু আমাকে ব্যবহার করে গিয়েছে। আই হেট বোথ অফ ইউ। শান্ত কঠোর কণ্ঠে উত্তর দেয় তুলিকা। যার সাথে এক যুগ ঘর করেছো, সংসার করেছো, যে তোমার সন্তানদের মা, তার ব্যাপারে এসব বলতে বাধছে না? চেঁচিয়ে ওঠে সাদিত, বলল, না, বাঁধছে না। তুমি ঠকিয়েছো আমাকে, তোমার বোনও ঠকিয়েছে, এবং তা খুব বাজেভাবে। ও আমার ড্রাঙ্ক অবস্থায় সুযোগ নিয়েছে, সেটাও ঠকানো। তুলিকাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় সাদিত। পুরো হেসে বলল সে, অবশ্য ঠকানো তো তোমাদের রক্তে আছে। বাবা যেমন, সন্তান তো তেমনই হবে। কথা শেষে ঘর থেকে বেরিয়ে যায় সাদিত। তবে ব্যালকনিতে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে তুলিকা। সাদিতের শেষের বলা বাক্যগুলো তার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। মেঘালয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে তিয়ানা। মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছে সে। আলতো করে মেঘালয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সে। ঘুমন্ত মেঘালয়কে খুব সুন্দর দেখাচ্ছে। তিয়ানার ইচ্ছে করছে মেঘালয়ের লাল টকটকে নাকটা কামড়ে দিতে। এখনো লাল হয়ে আছে। মেঘালয়ের লুচু নাকটাও হয়তো এতদিনে জেনে গেছে তিয়ানা তার উপর বড়ই দুর্বলতা। সকালে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ খুলে দেখে তিয়ানা তার সাথে লেগে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। মৃদু হাসে মেঘালয়। কত কাল ধরে সে এই দিনটির অপেক্ষা ছিল। আজ বহু বছর পর তার অপেক্ষার অবসান ঘটল। আজ তিয়ানা তার কাছে, তার সাথে আছে, এবং ঘুম ভেঙে সে তিয়ানার মুখটি প্রথমে দেখতে পেল। তিয়ানাকে এক পলক দেখে ফ্রেশ হতে যায় মেঘালয়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আয়নায় নিজেকে দেখে কিছু একটা ভেবে পাঞ্জাবি বের করে পরে নেয়। কয়েক ঘন্টা আগেও সে এই বাড়ির অন্য সদস্যদের মতো থাকলেও আজ সে নতুন জামাই। তাই নতুন জামাই ভাবটা ধরে রাখার জন্যই পাঞ্জাবি পরে সে। আয়নায় নিজেকে দেখে হেসে ওঠে মেঘালয়। গতকালও সে তিলাতের মতো এ বাড়ির ছেলে ছিল, কিন্তু আজ সম্পর্ক ঘুরে জামাইতে পরিণত হলো। আয়নায় নিজেকে দেখে খাটে শোয়া তিয়ানার দিকে তাকায় মেঘালয়। ততক্ষণে তিয়ানা ঘুম থেকে উঠে মেঘালয়কে দেখে হাঁ করে চেয়েছিল। তিয়ানা এমন দৃষ্টিতে ভুরু কুটি করে মেঘালয় ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বিছানার কাছে এগিয়ে গিয়ে তিয়ানার দিকে ঝুঁকে তার চোখে চোখ রাখে। সদ্য গোসল করে আসা মেঘালয়কে স্নিগ্ধ লাগছে, সাথে মাতাল করা মেঘালয়ের শরীরের নিজস্ব স্মেল। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ভরকে যায় তিয়ানা। মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানার থুতনিতে টোকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। থতমত খায় তিয়ানা। দুষ্টু হাসে মেঘালয়, বলল, আমি